আসসালামু আলাইকুম। আমি রুবাদ স্যার আপনাদের সামনে আবার হাজির হলাম। আমাদের ভেক্টরের একটা প্লেলিস্ট গিয়েছে, আমরা নতুন একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, অর্থাৎ নতুন একটা চ্যাপ্টারে আমরা হাত দিতে যাচ্ছি, আমাদের হাতের ছোঁয়া লাগতে যাচ্ছে। সেটা হচ্ছে চ্যাপ্টার 2 হায়ার ম্যাথের অধ্যায় 2 বীজগাণিতিক রাশি। এটা নিয়ে অনেক রিকোয়েস্ট আছে, অনেকেই অনেক কিছু বুঝেন না, অনেক ঝামেলা আছে আপনাদের। এই যে ঝামেলাগুলো সব সমাধান করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। ঝামেলাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, কিন্তু আপনাদের অবশ্যই একটু দায়িত্বশীল হতে হবে, মানে হতাশ হওয়া যাবে না। হতাশ হলে কিন্তু ঝামেলা আছে। তো চলেন আমরা একটু দেখি কি কি শিখতে যাচ্ছি আজকের ক্লাসে বা আজকের এই লেকচারটাতে। তাহলে এখন আমাদের হিউজ একটা আলোচনার ব্যাপার এখানে, একটু লেন্দি হবে, এটা একটু লং টাইম নিয়ে আমরা এটা আলোচনা করব। পলিনোমিয়াল বা বহুপদী, এটা দিয়ে আসলে আমাদের বীজগাণিতিক রাশির সূচনা, মানে এখানে শুরুটাই হচ্ছে বহুপদী দিয়ে। আমরা এই বহুপদী দিয়ে আলোচনাটা শুরু করব এবং এটা দিয়েই আমরা শেষ করব। বহুপদীর চক্রক্রমিক বহুপদী দিয়ে আমরা আলোচনাটা শেষ করব। তো বেসিক, জাস্ট বেসিক ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। বেসিকটা যার ভালো তার ম্যাথের নলেজটাও ভালো। আশা করি আপনাদের নলেজটা আজকে একটু অ্যাডভান্স হয়ে যাবে। তো পলিনোমিয়াল ব্যাপারটা কি আমরা দেখি, শুরু করি আমরা। হোয়াট ইজ পলিনোমিয়াল? বহুপদী কথাটার অর্থ কি? পলিনোমিয়াল, এইখানে পলি অর্থ হচ্ছে বহু। আমরা যদি কথা দিয়েই শুরু করি, এই ওয়ার্ডটা দিয়েই বিশ্লেষণ শুরু করি, আমি এখানে শুরু করলাম পলিনোমিয়াল। পলিনোমিয়াল। আমার বোর্ডের মাঝে মাঝে একটু ঝামেলা হয়, ভূতে ধরে, নেটওয়ার্কের সমস্যা, বাংলাদেশে বাস করি তো। তো যাই হোক, পলি শব্দের অর্থ কি? বহু বা অনেক। দেখছেন, বহু বা অনেক। বহু বা অনেক আমরা এটা জানি। নোমিয়াল আসছে আসলে নেম থেকে, নেম বা পদ। নেমের অর্থই হচ্ছে পদ। তাহলে নোমিয়াল কথাটার অর্থ হচ্ছে পদ। তাহলে বহু পদ মানে, এই দেখেন আমি যে আগের বার যে মুছে গেছিল সেই জিনিসটা আবার ফিরে আসছে। তাহলে কি করতে ইচ্ছা করে এদেরকে? তাহলে এটা হচ্ছে বহু আর এটা হচ্ছে পদ। তাহলে পলিনোমিয়াল শব্দের অর্থ হচ্ছে বহুপদী। এখন পদ জিনিসটা কি আমরা 6 বা 7-এ শিখে আসছি। পদ কি? পদ হচ্ছে যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে। আমরা যদি এটা নোট আকারে লিখে রাখি, নোটটা হচ্ছে এরকম পদ। পদ কথাটার অর্থ কি? পদ হচ্ছে যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে, যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে যুক্ত অংশগুলোকে এক একটি পদ বা এক একটি পদ বলে। এটা আসলে আমি ডেফিনেশনটা এইভাবে লিখলাম না, এখানে ডেফিনেশনটা এইভাবে বলা উচিত ছিল যে কোনো বীজগাণিতিক রাশিতে যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে যুক্ত অংশগুলোকে প্রত্যেকটি এক একটা পদ বলে। আমার লিখতে অনেক সময় লাগবে, আমি এত সময় নিতে পারছি না, এই জন্য আমি জাস্ট শর্ট কথাটা লিখলাম। তাহলে যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে যুক্ত অংশগুলোকে একটি পদ বলে। যেমন মনে করেন আমি লিখলাম এ বি প্লাস সি। এখানে এই যে এ বি, এই দুইটা মিলে একটা পদ। এই যে অংশ আছে দুইটা, এ আর বি, এই দুইটা মিলে একটা পদ। বিকজ এর মাঝখানে কি নাই? মাঝখানে যোগ বা বিয়োগ নাই। কিন্তু যদি আমি মাঝখানে এখানে একটা মাইনাস দিয়ে দেই, তাহলে এখন এইটুকু হয়ে যাবে আবার দুইটা পদ। এই এ একটা পদ, বি একটা পদ, সি একটা পদ। তার মানে বুঝতে পারছেন আশা করি যে গুণ বা ভাগ দিয়ে পদকে আলাদা করা হয় না, যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে পদকে আলাদা করা হয়। ব্যাপারটা খুব সহজ। যেমন এ বি প্লাস সি প্লাস ডি, এখানে পদ আছে তিনটা, কিন্তু আমি যদি লিখি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে পদ আছে চারটা। আমি যদি লিখি এ মাইনাস বি প্লাস সি, এখানে পদ আছে তিনটা। আমি যদি লিখি এ ডিভাইড বাই বি মাইনাস সি প্লাস এ, এখানে পদ আছে তিনটা। এই যে এ ডিভাইড বি, এটা একটাই পদ। আশা করি ক্লিয়ার, পদের ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখন এই যে আমরা বললাম বহু পদ, বহু মানে কি? অনেক, অবশ্যই অনেক। তবে মজার ব্যাপারটা হচ্ছে এখানে বহুপদী মানে কি? বহুপদী মানে হচ্ছে এইখানে এক পদ হোক, দুই পদ হোক, তিন পদ হোক, সব মিলায়েই হচ্ছে বহুপদী। তার মানে বহুপদীর মধ্যে একপদীও আছে, বহুপদীর মধ্যে দ্বিপদীও আছে, বহুপদীর মধ্যে তিনপদীও আছে, বহুপদীর মধ্যে চতুর্পদীও আছে, এরকম চলতেই থাকবে। মানে বহুপদী মানেই হচ্ছে তার মধ্যে যে কোনো সংখ্যক পদ থাকতে পারে। আমার কথাটা আশা করি ক্লিয়ার। অনেকেই ভাবতে পারে, স্যার
একপদী আবার কেমনে বহুপদী হয়? একপদী তো একপদী, দ্বিপদী তো দুইপদী, কিন্তু দুইয়ের অধিক পদ থাকলে না হয় আমরা বলতাম বহুপদী। না, একপদীটাও বহুপদী হয়, কারণ একটা পদকে ইচ্ছা করলে ভেঙে দুই তিনটা পদের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করা যায়, এই জন্য এটাকে আমরা বহুপদী বলি। অর্থাৎ একপদী রাশিকেও বহুপদী বানানো যায়। আমি আসতেছি, একটু ওয়েট করেন, টেনশনের কোনো কারণ নেই। আমরা কিছু এক্সাম্পল দেখি। মনে করেন 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা একটা বহুপদী। 100% এটা একটা বহুপদী, কারণ এখানে তিনটা পদ আছে। আমি লিখলাম 2, এটা একটা বহুপদী। 2, হাউ ক্যান ইট পসিবল? এখানে মূলত চলক নাই, কিন্তু চলক আমরা ধরতে পারি। 2x টু দি পাওয়ার 0, এটা একটা বহুপদী। x টু দি পাওয়ার 0 মানে 1, এটা আমরা জানি। দ্যাট মিন্স এটা একটা বহুপদী 100%। ওকে, আমি যদি এখন লিখি 2y কিউব মাইনাস 3y প্লাস 1, এটাও একটা বহুপদী। আমি যদি লিখি x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, এটা একটা বহুপদী। আমি যদি লিখি 3x, এটা একটা বহুপদী। আমি যে প্রশ্নটা বলছিলাম, আমি যে নিজের থেকে যে প্রশ্নটা গ্রিউ করছিলাম যে একপদী জিনিসটাকে আসলে কেমনে বহুপদী বলা যায়। যেমন আমি এখানে লিখছি 3x, দেখেন 3x কে ইচ্ছা করলে আমি ত্রিপদী, চতুর্পদী, পঞ্চপদী বানাতে পারি। কেমনে? 3x কে আমি দ্বিপদী বানাচ্ছি। মনে করেন 2x প্লাস 1, দেখেন দ্বিপদী, সরি 2x প্লাস x দ্বিপদী হয়ে গেছে। ইচ্ছা করলে আমি এটাকে ত্রিপদী বানাতে পারি, x প্লাস x প্লাস x। ইচ্ছা করলে আমি এটাকে চতুর্পদী বানাতে পারি, কিভাবে? 4x প্লাস 7x, কত হলো? 4 আর 7 11। তারপরে আরেকটা x নিলাম, কত হলো? 12x। কয়টা পদ হয়েছে? 3টা পদ হয়েছে। এবার তার থেকে আমি 9x বাদ দিয়ে দিলাম, কি 3x পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। 4x 7x আর x যোগ করলে হবে 12x। 12 থেকে 9 গেলে কত থাকবে? 3x। তার মানে 3x কে আমি একপদী রাশিকে আমি চতুর্পদী বানাই ফেললাম, পঞ্চপদী, ষষ্ঠপদী বানাতে পারি। এই জন্যে যেহেতু একটা বহুপদী রাশি মানে হচ্ছে ওর মধ্যে অনেক পদ থাকতে হবে। যেহেতু একপদী জিনিসকে অনেকগুলো পদ বানানো যায়, সো উই ক্যান সে একপদী রাশিটাও একটা বহুপদী, দ্বিপদীটাও একটা বহুপদী, এবং ইভেন এর চেয়ে আপার যে পদগুলো আছে অর্থাৎ চতুর্পদী, পঞ্চপদী, সেগুলো তো 100% বহুপদী। আশা করি বহুপদীর ব্যাপারটা ক্লিয়ার। এখন বহুপদীর প্রত্যেকটা পদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। বহুপদীর প্রত্যেকটা পদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। এই ফরম্যাটটা আমাদের জানতে হবে। মানে একটা বহুপদীকে আমরা কিভাবে বুঝবো যে কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না, মানে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কীরকম। দেখেন আমরা একটা, এখানে বহুপদীর আলোচনা আমাদের মোটামুটি শেষ। এখন বহুপদীর সাধারণ পদ বা জেনারেল টার্মটা কীরকম, একটা বহুপদীর সাধারণ পদটা কীরকম, মানে কোন পদটা দেখে আমরা বলতে পারবো এটা বহুপদী আর এটা বহুপদী না, কোনটা দেখে আমরা ক্লাসিফাইড করতে পারবো দিস ওয়ান ইজ পলিনোমিয়াল অর নট। আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটা। এখন এইটা বোঝার জন্য আমাদের বহুপদীর প্রত্যেকটা টার্ম বা প্রত্যেকটা পদের একটা জেনারেল এক্সপ্রেশন থাকতে হবে। দ্যাটস দ্য cx টু দি পাওয়ার p অ্যাকর্ডিং টু আওয়ার বোর্ড বই, টেক্সট বই। আমাদের টেক্সট বই এরকম দেওয়া আছে যে cx টু দি পাওয়ার p ইজ দ্য জেনারেল টার্ম অফ পলিনোমিয়াল। একটা পলিনোমিয়ালের একটা পদের বা জেনারেল টার্মটা হচ্ছে কি? cx টু দি পাওয়ার p, হোয়ার c আসছে কোত্থেকে? c আসছে c ফর কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি সিটা আসলে যে কোনো রিয়েল নাম্বার, c বিলংস টু r, c এর মানটা 0 হতে পারে। অর্থাৎ সিটা কেমন হবে? c হবে যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। c এর ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই, c যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। কীরকম হতে পারে? ভগ্নাংশ হতে পারে, কীরকম হতে পারে? দশমিক হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে। এই c নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। তাহলে c আসলে আমাদের পলিনোমিয়াল ডিফাইন্ডে কোনো কাজ করে না। পলিনোমিয়াল ডিফাইন্ডে যেটা কাজ করে, দ্যাটস দ্য এক্সপোনেন্ট অর পাওয়ার। তো পাওয়ার কি দেখেন, পাওয়ারের ব্যাপারটা কীরকম দেখেন, পাওয়ার কতটা পাওয়ারফুল চিন্তা করেন। এই পাওয়ারটা কখনোই নেগেটিভ হবে না। আমি কিন্তু বলছি শুধু পজিটিভ হবে না, কিন্তু বলছি কখনোই নেগেটিভ হবে না। নেগেটিভ নয় এর মানে এর মধ্যে শূন্য থাকবে আর পূর্ণ সংখ্যা থাকবে। তার মানে এই c এর মানটা হচ্ছে 0 1 2 3 ডট 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 এরকম চলতেই থাকবে। এই c এর মানটা, সরি p এর মানটা, c এর মান না, প্লিজ ফরগিভ মি। তো এখানে c এর মান না, p এর মান। p এর মানটা হচ্ছে যে কোনো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, নন নেগেটিভ ইন্টিজার। তাহলে পাওয়ার সম্পর্কে আমরা কি বলতে পারি? এটা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা আমরা সবাই জানি বা চিনি, তাহলে সি এর মানটা পি এর মানটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা না হলে সেটা বহুপদীর রাশি হবে না। তার মানে সব বীজগাণিতিক রাশি বহুপদী হয় না। যেমন আপনারা একটু চিন্তা করেন, নর্মাল একটা জিনিস চিন্তা করেন, এক্সটা তো ভেরিয়েবল, এক্স চলক, এটার ব্যাপারে কোনো কথা নাই। এখানে এক্সের জায়গায় এক্স ওয়াই জেড এ বি সি হ্যান ত্যান যা খুশি থাকতে পারে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এখন আপনারা বলেন এটা বহুপদী না বহুপদী না। মনে করেন আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 নট 5, এটা কি বহুপদী না বহুপদী না? অ্যাকর্ডিং টু কন্ডিশন পাওয়ার শুড বি নন নেগেটিভ ইন্টিজার, পাওয়ার শুড বি নন নেগেটিভ ইন্টিজার, পাওয়ার শুড বি নন নেগেটিভ ইন্টিজার, পাওয়ার অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। সো উই ক্যান সে দিস ওয়ান ইজ নট নন নেগেটিভ ইন্টিজার, এই জন্য এটা আসলে বহুপদী বহুপদী নয়, এটা আসলে বহুপদী নয়। কথা ক্লিয়ার? ভেজাল লাগে? কষ্ট হয় বুঝতে? নাথিং, হবে না আশা করি। তো যাই হোক, এই যে এক্স টু দি পাওয়ার -5 এটা বহুপদী নয়। কেমনে বুঝলাম আমরা? কারণ এই পাওয়ারটা হয়ে গেছে কি নেগেটিভ। পাওয়ার 0 হলে কোনো সমস্যা ছিল না, 1 2 3 4 হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু নেগেটিভ হয়ে গেছে বলে এটা বহুপদী নয়। আমরা আরও একটা দেখি এক্সাম্পল হিসেবে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা এভাবে চিন্তা করতে পারি, এক্স টু দি পাওয়ার -3 এটা বহুপদী নয়, এক্স টু দি পাওয়ার 1/2 এটা বহুপদী নয়। ইউনো এক্স টু দি পাওয়ার 1/2 মানে রুট এক্স, তার মানে আমরা বলতে পারি রুট এক্সটা বহুপদী নয়। এক্স টু দি পাওয়ার স্যার খালি এক্স লেখে না, এক্স লেখা যাবে না, এবার ওয়াই লিখবো। ওয়াই টু দি পাওয়ার 1/3 এটার মানে হচ্ছে কিউব রুট ওয়াই, এটাও আসলে বহুপদী নয়। ওয়াই? হোয়াটস দ্য কেস? কেন এটা বহুপদী নয়? হোয়াটস দ্য রিজন? হোয়াটস দ্য ইস্যু? ইস্যুটা হচ্ছে এখানে ভগ্নাংশ পাওয়ার আছে, এই যে ভগ্নাংশ পাওয়ার আছে, এই জন্য এটা বহুপদী নয়, এটা বহুপদী নয়। কারণ পাওয়ার ভগ্নাংশ হবে না, পাওয়ার নেগেটিভ হবে না, পাওয়ার দশমিক হবে না, পাওয়ার কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি আপনি বুঝে গেছেন। তো চলেন আমরা এখন বহুপদী তো চিনলাম, কিছু বহুপদী আইডেন্টিফাই করি। আইডেন্টিফিকেশন অফ পলিনোমিয়াল আইডেন্টিফিকেশনে বা বহুপদী চিহ্নিতকরণে আমি দুইটা কথা লিখে রাখতে পারি বা তিনটা কথা। আচ্ছা, তিনটা কথাই লিখে রাখেন। এক নম্বর কথাটা হচ্ছে বহুপদীর পাওয়ার কি হবে না? পাওয়ার ঋণাত্মক হবে না। এটা দেখে আমরা বলতে পারবো, ঋণাত্মক হলেই বলতে পারবো এটা বহুপদী না, ঋণাত্মক হবে না। আচ্ছা, আরেকটা কথা আপনারা মনে রাখবেন, যদি বহুপদীর পাওয়ার ঋণাত্মক হয় সেই বহুপদীর ক্ষেত্রে ওই চলকটা সবসময় নিচে চলে আসে। ইউ নো ইট। যেমন এক্স টু দি পাওয়ার -5 এর মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার 5। দেখেন চলকটা কোথায় চলে আসছে? নিচে চলে আসছে। অর্থাৎ পাওয়ার নেগেটিভ মানেই চলকটা নিচে চলে আসে। তাহলে চলক নিচে আছে, এটা দেখেই বলতে পারি কি? এটা দেখেই বলতে পারি যে আসলে পাওয়ারটা কি আছে? নিচে আছে, মানে পাওয়ারটা নেগেটিভ আছে। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা বহুপদী নয়। এখন আপনারা সেকেন্ড কথাটা একটু লেখেন। সেকেন্ড কথাটা হচ্ছে পাওয়ার ভগ্নাংশ হবে না। পাওয়ার কি হবে না? পাওয়ার ভগ্নাংশ হবে না, ভগ্নাংশ অবলিক দশমিক হবে না। হলো এটা। থার্ড কথাটা না লিখলেও চলে, বাট না লিখলে নয়, এটা লিখতে হবে। কেন লিখতে হবে? যদি বহুপদীকে কি করা যায়? বহুপদীকে যদি সরলীকৃত করা যায়, সরলীকৃত করা যায় তবে তা করে তারপর বহুপদী শনাক্ত করতে হবে। বহুপদী শনাক্ত করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যেমন মনে করেন আমি ফার্স্টে লিখলাম, আপনি ফার্স্টেই বলছিলাম যে বহুপদীর পাওয়ার ঋণাত্মক হতে পারে না। এইটার পরিবর্তে অল্টারনেটে লিখতে পারি আমরা চলক নিচে থাকবে না, চলক নিচে থাকবে না, এটার অল্টারনেট হিসেবে এটা লিখলাম। এখন মনে করেন আপনার চলক আছে এরকম x²/x, এই চলক নিচে আছে দেখে আপনি বলে দিলেন এটা বহুপদী না। আসলে কি তাই? দেখেন তো x² x দিয়ে কাটলে x থাকে না। আসলে সিম্পলিফাই করে নিতে হবে। সিম্পলিফাই করা গেলে মানে সরলীকৃত করা গেলে সরলীকৃত করতে হবে, করে তারপরে চেক করতে হবে। সরলীকৃত করার পরে চেক করো যে এটা আসলে বহুপদী কি বহুপদী না। যেমন এইটা দেখে আপনাকে কেউ এই আমার এই উপরের কথাগুলো ভেবে বলতে পারে স্যার নিচে চলক আছে, দ্যাট মিনস দিস ওয়ান ইজ নট পলিনোমিয়াল, বাট দিস ওয়ান ইজ পলিনোমিয়াল বিকজ
if you simplify it the result will be x, only x, that was a polynomial. আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটা। তো চলেন আমরা কিছু পলিনোমিয়াল শনাক্ত করে নেই, কোনটা পলিনোমিয়াল আর কোনটা পলিনোমিয়াল না এটা শনাক্ত করে নেই। এই যে জিনিসটা, এটা দেখা মাত্রই আপনি বলে দিতে পারেন, এটা দেখা মাত্র আপনি বলতে পারেন যে এটা আসলে পলিনোমিয়াল না। কেন? বিকজ এই যে পাওয়ার নেগেটিভ আছে, তাহলে নট পলিনোমিয়াল, বহুপদী নয়, এটা বহুপদী নয়। কেন নয়? আমরা বুঝে গেছি যে যেহেতু নেগেটিভ পাওয়ার আছে দ্যাট মিন্স এটা আসলে বহুপদী নয়। একটা অংশ যদি বহুপদী হয়ও, একটা অংশ যদি বহুপদী রাশিও হয় কিন্তু পুরোটা মিলে হয় বহুপদী, এই জন্যে এই পুরোটা বহুপদী না হলে মানে পুরোটার কোনো একটা পদ যদি বহুপদী রাশি না হয় তাহলে পুরোটাই বহুপদী না। আশা করি বুঝতে পারছেন। সো এখানে চলে আসেন, এখানে কোনো ঝামেলা নাই। এখানে চলক হচ্ছে এ এবং বি, এ এবং বি এর পাওয়ার আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1। সো উই ক্যান সে এটা বহুপদী, এটা হচ্ছে বহুপদী। এই ব্যাপারে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা রাজনীতি করব না। নেক্সট এখানে চলে আসি এটাতে, এখানে কোনো ঝামেলা নাই। সব পাওয়ারগুলো দেখেন, এখানে 1, এখানে 2, এখানে 1, সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স এটা বহুপদী, এটা নিয়ে কোনো টেনশন নাই। এটা অবশ্যই বহুপদী। কেন বহুপদী? কারণ এখানে সি এর ক্ষেত্রে ভগ্নাংশ আছে। আমি বলেছিলাম সি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সি ডিডেন্ট ডিক্লেয়ার হুইচ ওয়ান ইজ পলিনোমিয়াল আর হুইচ ওয়ান ইজ নট। সি কখনোই ডিক্লেয়ার করবে না কোনটা পলিনোমিয়াল আর কোনটা পলিনোমিয়াল না। সি কখনোই আপনাকে শনাক্ত করে দিবে না। তাহলে সি এর কোনো ভ্যালু নাই পলিনোমিয়াল শনাক্তকরণে, খালি পাওয়ার দেখব। এই যে পাওয়ার এখানে 1, এখানে 1, সো পাওয়ার ঠিক আছে, পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, দ্যাট মিন্স দিস ওয়ান ইজ পলিনোমিয়াল। নেক্সট এখানে দেখি, এখানে দেখি, এখানে সব তো ঠিক আছে। পাওয়ার কি আছে? এখানে a এর পাওয়ার 2, এখানে 1, ও এখানে তো ভেরিয়েবল নাই, সো এখানে তো টেনশন নাই। এখানে কত আছে? a এর পাওয়ার 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স এটা বহুপদী। এরপরে চলে আসি এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, এটা বহুপদী। কেন বহুপদী? কারণ এখানে 2, এখানে 1, 1, এখানে 2, দ্যাট মিন্স এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা। চলে আসেন এখানে, এটা কি বহুপদী না বহুপদী না? এটা দিয়ে আপনাদের একটু টেনশনে পড়ে যাবেন। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে রুট মানে পাওয়ারে হাফ, রুট মানে কি? পাওয়ারে হাফ। তো এটা বহুপদী হবে না। কেন হবে না? একটু তাকায় দেখেন, একটু চিন্তা করতে হবে। এখানে 3√n-4 আছে, দ্যাট মিন্স উই ক্যান রাইট হেয়ার n-4 এর পাওয়ার হবে 1/2 বিকজ অফ রুট। উই নো রুট মিন্স পাওয়ার 1/2। আপনি জানেন যে রুট মানেই পাওয়ারে 1/2। কেমন হয়ে গেল 1/2? তো রুট মানেই পাওয়ারে 1/2। তো রুট মানেই পাওয়ারে 1/2। এটা আমরা যখন ডিস্ট্রিবিউট করব তখন এই ভেরিয়েবল n এর পাওয়ারও 1/2 হয়ে যাবে। কেমনে একটু চিন্তা করেন। দেখেন আমরা a + b হোল স্কয়ার সমান কি লিখি? a² + 2ab + b²। নিয়ম অনুযায়ী এইখানে যে পাওয়ার থাকে বিস্তৃতি করার পরে এই প্রথমটার পাওয়ারও তাই হয়, শেষটার পাওয়ারও তাই হয়। সো উই ক্যান সে যখন বিস্তৃতি করব n এর পাওয়ার হয়ে যাবে হাফ। n এর পাওয়ার কত হবে? হাফ হবে, দ্যাট মিন্স √n হবে। তো √n বা √হাফ মানে এর মানে হচ্ছে এই জিনিসটা আসলে বহুপদী নয়। তাহলে এটা বহুপদী নয়। আশা করি বুঝতে পারছেন। এখানে একটু ডেপথে ঢুকে আমি কথাটা বুঝালাম, ব্যাপারটা একটু চিন্তা করেন, বুঝতে হবে কিন্তু ব্যাপারটা। এখানে আমি বললাম কি, এখানে এটাকে যখন আমরা বিস্তৃতি করব n-4 এর পাওয়ার হাফ, তখন ওই সিস্টেম অনুযায়ী দেখেন এখানে a এর পাওয়ার হয়েছে 2, b এর পাওয়ার হয়েছে 2, তার মানে এখানে প্রথম n এর পাওয়ার হবে হাফ, ওই 4 এর পাওয়ারও লাস্টে হবে হাফ। সো এই জন্য আমরা বলতে পারি n এর পাওয়ার হাফ পেয়েছি মানেই √n মানে ভগ্নাংশ পাওয়ার মানেই হচ্ছে এটা বহুপদী নয়। দিস ওয়ান x নিচে আছে আর সরলীকৃত করার কোনো সুযোগ নাই, তাহলে বহুপদী নয়। 100% বুঝতে পারছেন আশা করি। নেক্সট এটা বহুপদী, 100% বহুপদী। এইবার এটাতে আসেন, আমি বলেছিলাম সিম্পলিফাই করার সুযোগ থাকলে সিম্পলিফাই করে চেক করে দেখতে হবে এটা বহুপদী কি বহুপদী না। আরেকটা সুযোগ আছে, আরেকটা উপায় আছে বোঝার। যদি দেখেন যে উপরের পাওয়ার বড় নিচের পাওয়ার ছোট, সরি উল্টা বলছি, উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, তার মানে সেটা বহুপদী হবে না, 100% হবে না। যদি দেখেন যে উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, দ্যাট মিন্স সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। বীজগণিতের ক্ষেত্রে আবার প্রকৃত হয় স্যার? হয় রে বাপ, বীজগণিতের ক্ষেত্রেও প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে এইটা একটা প্রকৃত ভগ্নাংশ, আর এই প্রকৃত ভগ্নাংশে সবসময় চলকের পাওয়ার নিচে বেশি থাকে, দ্যাট মিন্স ওইটা আসলে বহুপদী হয় না।
এটা আসলে বহুপদী নয়। তারপর আমরা একটু সিম্পলিফাই করে দেখি। উপরে আছে এ স্কোয়ার প্লাস এ, নিচে আছে এ কিউব মাইনাস এ। এখন যদি এটাকে আমরা উপরে এ কমন নেই, কমন নিলে এ প্লাস ওয়ান থাকে, নিচে এ কমন নিলে এ স্কোয়ার মাইনাস ওয়ান থাকে, এরপরে উপরে এ ইন্টু এ প্লাস ওয়ানই থাকলো, নিচেই এর জায়গায় এ থাকলো। এই ওয়ানের স্কোয়ার যদি মনে মনে ভাবি, কারোর তো কোনো কষ্ট লাগবে না, আমি ওয়ানের স্কোয়ার ভাবলে তো কোনো সমস্যা নেই আছে। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, মানে আবুল স্কোয়ার মাইনাস বাবুল স্কোয়ারের ফর্মুলা। আপনারা এটা জানেন, এগুলো এখন বোঝানোর সুযোগ নাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি, দ্যাট মিনস আবুল স্কোয়ার মাইনাস বাবুল স্কোয়ার ইকুয়ালস টু আবুল প্লাস বাবুল, আবুল মাইনাস বাবুল। ডোন্ট মাইন্ড ইফ এনিওয়ান হ্যাভ রিমেইন বাবুল। আবুল বাবুল যদি কেউ থেকে থাকেন তাহলে কেউ মনে করে নিয়েন না যে আপনার নামে বলছি, এটা মাইন্ড খেন না। তো যাই হোক, এখন এ প্লাস ওয়ান এ আর উড়াই দিলাম, থাকলো ওয়ান বাই এ মাইনাস ওয়ান। সো হোয়াট, নিচে এ আছে, দ্যাট মিনস এটা যখন উপরে উঠবে, এটাকে উপরে নিলে এটা এ মাইনাস ওয়ান মানে এ ইনভার্স ওয়ান হয়ে যাবে। সো দিস ওয়ান ইজ নট পলিনোমিয়াল, এটা বহুপদী নয়, এটা বহুপদী নয়। আশা করি বুঝতে পারছেন। আমি একটু ফাস্ট যাচ্ছি এগুলো, কারণ এগুলো আসলে খুব ডিফিকাল্ট কিছু না। যদি কোনো সমস্যা হয়, আসলে আপনারা সমস্যা হওয়ার কথা না, অ্যাজ আই থিঙ্ক এটা প্রবলেম হওয়ার কোনো কথা না। তো চলেন এরপরে নেক্সট, এখানে সি নিচে আছে আর এটাকে সরলীকৃত করার কোনো সুযোগ নাই, দ্যাট মিনস আমরা বলতে পারি এটা বহুপদী নয়। এরপরে এটাতে তো কোনো ঝামেলা নাই, সব পাওয়ার এক, দ্যাট মিনস সবগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা বহুপদী। এই যে বহুপদী নয় আর বহুপদী, এটা তো আমরা এখন চিনে গেছি, কোনটা বহুপদী নয় আর কোনটা বহুপদী, এটা আমরা জানি, উই নো ইট। সো কোনো প্রবলেম নাই, কোনো টেনশন নাই। আস্তে আস্তে এটা যেমন সহজ লাগছে, এটা যেমন সহজ লাগবে, ফিউচারে সব কিছু এরকম সহজ লাগবে, যদি শুধুমাত্র আপনার চিন্তা ভাবনা সহি থাকে, যদি আপনি আল্লাহর কথা বিশ্বাস করেন বা আপনার নিজের ধর্মের কথা বিশ্বাস করেন, তাহলে আপনি সাকসেসফুল হবেন, বুঝবেন, নিশ্চিত বুঝবেন। ক্লিয়ার? আমাদের জীবনটা শুরু হয়েছে পড়াশোনার জন্য। আমি এটা মাঝে মাঝেই বলি, আমাদের প্রথম কথা কি ছিল? ইকরা, ইকরা মানে পড়ো, মানে পড়তে বলছিল, ফার্স্টেই পড়ার কথা বলছিল। তার মানে যারা বলেন পড়াশোনা বিরক্তিকর, ভালো লাগে না, হ্যান ত্যান, তাদের জন্য আসলে সমবেদনা, তাদের জন্য আমি না। তো যাই হোক, বহুপদী শনাক্তকরণ আমরা বুঝে গেছি, কোনো টেনশন নাই। বহুপদীর আদর্শ রূপ, মাত্রা, মুখ্যপদ, মুখ্য সহগ, এগুলো আমরা এখন একটু দেখব। একটা বহুপদীর আদর্শ রূপ কীরকম হবে। যেমন আমি মনে করেন একটা বহুপদী লিখলাম, সে একটা বহুপদী পি অফ এক্স। আচ্ছা, একটা বহুপদী প্রকাশ করা হয় এইভাবে, পি অফ এক্স বা এফ অফ এক্স বা যাই হোক কিছু একটা দিয়ে। এক চলকের বহুপদী হলে পি অফ এক্স। আমি এটা একটু বোঝাবো পরের স্লাইড। আচ্ছা, এটা আমি একটু বোঝায় আসি, তারপরে আমি এখানে আসি। মেবি এটা থাকার কথা স্লাইডে। প্রকাশ পদ্ধতি, এই যে বহুপদীর প্রকাশ পদ্ধতি। মনে করেন একটা বহুপদী প্রকাশ করার জন্য আমাদের একটা টেকনিক আছে। যেমন আমি একটা বহুপদী লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, দিস ওয়ান ইজ আ পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটার ভেরিয়েবল বা চলকটা হচ্ছে এক্স, এই জন্য আমি লিখবো পি অফ এক্স, মানে এক্স চলকের পলিনোমিয়াল, পি ফর পলিনোমিয়াল, এক্স ফর ভেরিয়েবল এক্স। তাই আমার যদি ভেরিয়েবলটা ওয়াই হয় তাহলে আমি লিখবো পি অফ ওয়াই, পি অফ ওয়াই সমান ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 5, হলো একটা বহুপদী। আমি যদি লিখি পি অফ এক্স ওয়াই, এর মানে এখানে দুইটা চলক আছে, মানে আমি দুই চলকের বহুপদী লিখতে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। যদি আমার তিন চলক হয়, পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, তার মানে আমি তিন চলকের একটা বহুপদী লিখতে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2y জেড প্লাস 2zx, হলো এটা তিন চলকের বহুপদী। তার মানে আমরা এইভাবে প্রকাশ করব। তাহলে এই যে প্রকাশ পদ্ধতি, তার মানে এখানে কি সবসময় পি ব্যবহার করব? নো, পি ব্যবহার করাটা বেটার। প্রথম বহুপদী এক্সপ্লেন করতে হলে, প্রথম পলিনোমিয়াল এক্সপ্লেন করতে হলে পি ব্যবহার করবা। যদি সেকেন্ড আরেকটা থাকে, 2 নম্বর বহুপদী লিখতে হয়, তখন তুমি সেখানে কিউ ব্যবহার করতে পারো, কিউ অফ এক্স, তুমি এফ অফ এক্স ব্যবহার করতে পারো, এখানে যে কোনো অ্যালফাবেট তুমি ব্যবহার করতে পারবা, কোনো টেনশন নাই। প্রথমটা প্রকাশের সময় পি অফ এক্স ব্যবহার করে, এটা বেস্ট। তো যাই হোক, আমরা বহুপদীর প্রকাশ পদ্ধতি আশা করি বুঝে গেছি। এক চলক, দুই চলক, তিন চলক সব দেখালাম। এক চলকের ক্ষেত্রে পি অফ এক্স বা কিউ অফ এক্স বা আর অফ এক্স বা ফাই অফ এক্স, এফ অফ এক্স, যা খুশি লেখো। দুই চলকের ক্ষেত্রে এক্স ওয়াই, এখানে ভেরিয়েবল চেঞ্জ হলে তুমি সেটা লিখবা, এ বি সিও লিখতে পারো। সে তোমার আরেকটা পলিনোমিয়াল এরকম আছে, মনে করো এরকম আছে যে পি অফ এ বি সি, এটা মানে এ বি সি চলক হবে,
এবিসি 3 চলকের একটা বহুপদী হবে। তার মানে কি হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc হলো একটা 3 চলকের বহুপদী। কোনো টেনশন নাই, 3 চলকের বহুপদী এবং এটা এবিসি চলক বিশিষ্ট। এবং এটা আমি যদি আরেকটা বহুপদী মনে করো এবিসি চলকের লিখতে চাই এবং সেটা এই একই সিস্টেমে লিখতে চাই, তাহলে সেটাকে আমি কিউ অফ এবিসি লিখলাম। কিউ অফ এবিসি সমান মনে করেন শুধু এবিসি, মনে করেন এটাই একটা বহুপদী হলো, কোনো টেনশন নাই। বা এমনও হতে পারে যে কিউ অফ এবিসি সমান শুধু এবিসি নয়, আমি লিখলাম কি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, আলটিমেটলি এটা রেজাল্ট 0, যদিও এটা লিখবো না আমি এখন। তো যাই হোক, আমরা আসলে বুঝে গেছি বহুপদী প্রকাশ করতে হয় কিভাবে, বহুপদী প্রকাশের সিস্টেম বুঝে গেছি। নেক্সট আমি এখন তাহলে আমার আগের জায়গাতে ফিরে আসি। তাহলে আমি বহুপদীর কি বোঝানোর চেষ্টা করতেছিলাম, মুখ্য পদ মুখ্য সহগ, দ্যাট মিনস কি কি আমরা এখানে বহুপদীর আদর্শ রূপ দেখব। তাহলে আমি মনে করো একটা বহুপদী লিখছি পি অফ এক্স, এক চলকের বহুপদী। এইটা এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 7x কিউব সরি মাইনাস 7x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা হচ্ছে একটা বহুপদী। তাহলে এই বহুপদীতে সর্বোচ্চ পাওয়ার কোনটা? সর্বোচ্চ পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার এই যে 4। আমি একটু পাওয়ারগুলোর দিকে তাকাই, আমরা সবাই পাওয়ার তো চিনি নাকি, উপরে থাকে যেটা। তো এখানে পাওয়ারটা সর্বোচ্চ আছে 4। এই যে সর্বোচ্চ পাওয়ার, যেটা যে পদটাতে সর্বোচ্চ পাওয়ার থাকে সেটাকে বলা হয় মুখ্য পদ। তাহলে যে পদের সর্বোচ্চ পাওয়ার থাকবে সেটাকে আমরা কি বলবো? যে পদের সর্বোচ্চ পাওয়ার থাকে, এটা একটা নোট লিখতে পারি আমরা, নোট, যে পদে সর্বোচ্চ পাওয়ার থাকে তাকে কি বলি? তাকে মুখ্য পদ বলি, মুখ্য পদ বলে। আর মুখ্য পদের যে সহগ তাকে মুখ্য সহগ বলে। তার মানে এখানে মুখ্য পদ হচ্ছে এইটা আর সহগ হচ্ছে -7। মুখ্য সহগটা কত? -7। তাহলে আমরা বলতে পারি এখানে মুখ্য পদ কত? মুখ্য পদটা হচ্ছে -7x টু দি পাওয়ার 4, মানে সর্বোচ্চ পাওয়ার যে পদটাতে আছে। যেমন এইখানে আছে 3, x এর পাওয়ার আছে 3, এখানে আছে x এর পাওয়ার 4, এখানে আছে 2, এখানে আছে 1, ওইখানে আছে 0, এখানে কিছু নাই, মানে x এর পাওয়ার 0। তাহলে এখন যেহেতু সর্বোচ্চ 4 আছে, দ্যাট মিন্স দিস ইজ দ্য লিডিং টার্ম। এটাকে আমরা বলে থাকবো লিডিং টার্ম বা মুখ্য পদ, যেহেতু সর্বোচ্চ পাওয়ার আছে। আর এই সর্বোচ্চ পাওয়ারের যে পদ, সেই পদে যে সহগ আছে -7, এটাকে বলা হবে মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ হচ্ছে -7। এবার মাত্রা কি? মাত্রা হচ্ছে এই সর্বোচ্চ পাওয়ার যত থাকবে সেটাকে আমরা বলতে পারি মাত্রা বা ঘাত বা ডিগ্রি, যে যা বলেন, ডিগ্রি ইংরেজিতে, মাত্রা, ঘাত, পাওয়ার, যে যা বলেন, যেটা যখন চাবে। তাহলে মাত্রা হচ্ছে এখানে 4, সর্বোচ্চ পাওয়ারটাকে কি বলা হয়? মাত্রা বলা হয়। তাহলে মাত্রা কত? এখানে মাত্রা হচ্ছে 4, সর্বোচ্চ পাওয়ার ছিল 4, দ্যাট মিনস দিস ইজ দ্য ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের মাত্রা, এই বহুপদীটার মাত্রা হচ্ছে 4। এবার আদর্শ রূপটা কিরকম? আদর্শ রূপটা এরকম হবে, বহুপদীকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে অ্যাকর্ডিং টু পাওয়ার, এক্সপোনেন্টের ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। পাওয়ারটাকে বড় থেকে ছোট করে সাজাতে হবে, পাওয়ারটাকে বড় থেকে ছোট সাজাও। তাহলে পি অফ এক্স কি হবে? সবচেয়ে বড় পাওয়ারের পদটাকে আগে লিখবো, তার মানে -7x টু দি পাওয়ার 4 লিখবো সবার আগে। তারপরে কি করব? তার চেয়ে ছোট পাওয়ার কত? 3, তার মানে +x কিউব, এটা পরে লিখলাম। তারপরে আছে 2, তার মানে +2x স্কোয়ার। তারপরে আছে এই যে 1 -3x, তারপরে ওই যে 0, মানে কিছুই নাই, মানে শুধু 2। এই হচ্ছে আদর্শ ফরম্যাট বা আইডিয়াল ফরম্যাট। ক্লিয়ার? তাহলে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা বুঝে গেছি আমরা। আদর্শ রূপটা হচ্ছে পাওয়ারের অধক্রমে সাজাতে হবে, পাওয়ারের অধক্রমে সাজালেই যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আদর্শ রূপ। তার মানে আমরা এখন যদি একটা বহুপদীকে পাওয়ারের অধক্রমে সাজাই, তাহলে আমরা ওই বহুপদীটার আদর্শ রূপ পেয়ে যাব। চলো আমরা আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল হিসেবে নেই। মনে করো আমি পি অফ ওয়াই লিখলাম। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার 2 চলক বা 3 চলক থাকলে সেই ক্ষেত্রে কিভাবে হবে? 2 চলক বা 3 চলক থাকলে যদি দেখো সিস্টেমটা এরকমভাবে করা যাবে,
তাহলে করতে হবে। আর একটা ব্যাপার আছে, 2 চলক বা 3 চলকের বহুপদী জেনারেলি সমমাত্রিক হয়ে থাকে। সমমাত্রিক কি সেটা আমি শিখবো, হোমোজেনাস এটা শেখাবো কিছুক্ষণ পরেই শেখাবো। তো হোমোজেনাস যদি হয়ে থাকে বা সমমাত্রিক যদি হয়ে থাকে তাহলে সেখানে তো আর আসলে এইভাবে সাজানোর কোনো সুযোগ নাই। সমমাত্রিক মানে সবার মাত্রা সমান। তো যাই হোক, এখন পি অফ ওয়াই লিখলাম আমি ওয়াই টু দি পাওয়ার কত, ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস 2y5 প্লাস 3y টু দি পাওয়ার 6 মাইনাস 2y4 মাইনাস 5y প্লাস 3 হলো। এটা এই হচ্ছে আমাদের বহুপদী। তাহলে এটাকে আমরা আইডিয়াল ফরম্যাটে নিলে সবচেয়ে আগে লিখবো কোনটাকে, এখানে সবচেয়ে আগে লিখবো সবচেয়ে বড় পাওয়ারটা। বড় পাওয়ার আছে 3y টু দি পাওয়ার 6, তারপরে লিখবো মাইনাস 2y টু দি পাওয়ার 5, তারপরে লিখবো প্লাস মাইনাস 2y টু দি পাওয়ার 4 মাইনাস 2y টু দি পাওয়ার 4, এটা কত ছিল মাইনাস 2y টু দি পাওয়ার 5 মাইনাস 2y টু দি পাওয়ার 4, তারপরে প্লাস y কিউব, তারপরে মাইনাস 5y, তারপরে প্লাস 3। আশা করি ক্লিয়ার। এই যে সবচেয়ে বড় পাওয়ার থেকে সবচেয়ে ছোট পাওয়ারের দিকে ধাবিত হলাম, মানে বড় থেকে ছোটর দিকে গেলাম, এটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার অফ পাওয়ার বা পাওয়ারের অধক্রমে সাজানো। পাওয়ারের অধক্রমে সাজানোর পর আমরা মুখ্য পদ পেয়ে গেছি, এটা হচ্ছে মুখ্য পদ। এই 6 এটা হচ্ছে এটা হলো মাত্রা, 6টা হচ্ছে মাত্রা। এই 3 এটাকে বলবো আমরা মুখ্য সহগ। মুখ্য পদ পেয়ে গেলে সবই পাওয়া যাবে, মুখ্য সহগও পেয়ে গেছি। তার মানে এই যে ব্যাপারগুলো আমরা শিখে গেলাম, আদর্শ রূপ শিখলাম, সবকিছু ঠিক আছে আশা করি বুঝে গেছি নাকি। তাহলে আমরা বহুপদীর আদর্শ রূপ বুঝে গেছি, বহুপদীর মুখ্য পাওয়ার, মুখ্য সহগ এগুলো সব বুঝে গেছি। বহুপদীর প্রকাশ পদ্ধতি এটা তো বুঝলাম। এখন আসি চলকের ভিত্তিতে বহুপদীর প্রকারভেদ। আমি কিছুক্ষণ আগে লিখে ফেলছি, 1 চলক 2 চলক 3 চলক 4 চলকের বহুপদী হতে পারে। যেমন আমি ধরো 1 চলকের একটা বহুপদী লিখলাম, এই পি অফ এক্স এটা 1 চলকের একটা বহুপদী। 1 চলকের হতে পারে কিরকম, এই 2x + 1 এটা একটা 1 চলকের বহুপদী। 1 চলকের আবার একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে। 1 চলকের আমি ধরো দ্বিমাত্রিক একটা বহুপদী লিখব, তাহলে সেটা 2x² + 3x + 5 এটা দ্বিমাত্রিক বহুপদী। আমি 1 চলকের ত্রিমাত্রিকও লিখতে পারি, এই যে 3x³ + 2x + 1, এই যে আমরা একটা লিখলাম ত্রিমাত্রিক বহুপদী, মানে 3 মাত্রা। তার মানে এই যে 1 চলকের বহুপদীর আবার কি লিখলাম, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বহুপদী লিখলাম। এবার আমি 2 চলকের যদি একটা লিখি, 2 চলকের মনে করো x, y এটা লিখলাম ধরো x² - 2x + 3y - 5z, z তো লেখা যাবে না, 5y² দিলাম, শেষ। এটা হলো xy চলকের 2 চলকের বহুপদী। এবার 3 চলকের একটা লিখি দেখি, p অফ x, y, z এটা কি হতে পারে, x³ + y³ + z³ + 3xy + 3yz + 3zx হলো। এটা একটা 3 চলকের বহুপদী। 4 চলকের লিখতে পারি একটা px, y, z, w। এই যে 4 চলকের বহুপদী এরকম লিখলাম, x³ আচ্ছা x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, z টু দি পাওয়ার 4 + w টু দি পাওয়ার 4 আচ্ছা মাইনাসই দিলাম, -5x, y, z, w হয়ে গেল। 4 চলকের বহুপদী, 5 চলকের বহুপদী এগুলো তোমাদের ইচ্ছা মতো তোমরা বানাতে পারো, কন্ডিশন হচ্ছে সেটা বহুপদী হতে হবে। যেমন আমি যদি একটা লিখি, এই যে আমি ধরো এরকম ভাবে লিখলাম x/y + y/z + z/x, এটা কি 3 চলকের বহুপদী হয়েছে বলো তো? 3 চলক আছে, বাট এটা বহুপদী না, কারণ এই যে y এর পাওয়ার নেগেটিভ, এই যে z নেগেটিভ, zx নেগেটিভ, মানে নিচে আছে। দ্যাট মিন্স দিস ইজ নট পলিনোমিয়াল, দিস ইজ নট এ পলিনোমিয়াল। তো এটা তো আসলে পলিনোমিয়ালই না, তাহলে তুমি 3 চলক হোক আর 4 চলক হোক এটা নিয়ে মাথা ব্যথা করে লাভ আছে? লাভ নাই, কোনো লাভ নাই। তাহলে এটা বহুপদীই না। তো এখন প্রতিসম বহুপদীতে চলে আসি। প্রতিসম বহুপদী বা আচ্ছা, প্রতিসম বোঝার আগে আমাদের এখানে সমমাত্রিক বহুপদীটা আমরা স্কিপ করে গেছি। আমি এখানে জাস্ট সমমাত্রিক বহুপদীটা বোঝাই না। এই সমমাত্রিক বহুপদীটা কি লেখা যেতে পারে, নোট আমরা লিখে ফেলি। নোটটা হচ্ছে এরকম, সমমাত্রিক বহুপদীর ক্ষেত্রে মাত্রা সবসময় সেম হবে। তাহলে আমরা কি বলতে পারি, যদি বহুপদী রাশির, যদি বহুপদীর প্রতিটা পদের মাত্রা একই হয়, একই মানে কিন্তু এক না, একই মানে সেম, দিস ইজ নট ওয়ান। যদি বহুপদী রাশির প্রতিটা পদের মাত্রা একই হয়, তবে আমরা তাকে কি বলতে পারি, তবে তাকে
সমমাত্রিক বহুপদী বলে, সমমাত্রিক বা হোমোজেনাস বহুপদী বলে, বহুপদী বলে, হোমোজেনাস বহুপদী বা সমমাত্রিক বহুপদী। যেমন আমরা একটা লিখি, ধরো পি অফ এক্স ওয়াই, যেমন আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ছোটকালের ফর্মুলা। এখন মাত্রাটা আমরা আবার খুঁজবো কেমনে? এখানে এই যে পাওয়ার কত আছে 2, ডিরেক্টলি দেখা যাচ্ছে 2, তাহলে এটা হলো মাত্রা। এইটার মাত্রা আবার দুইটা মিলে হবে, এই যে এক্স আর ওয়াই, কারণ এই পুরোটা তো একটা পদ, আমরা জানি এটা, কারণ গুণ চিহ্ন থাকলে আলাদা পদ হয় না। তাহলে পুরোটা একটা পদ, এই পদে এক্স এবং ওয়াই দুইটার মাত্রা যোগ করে টোটাল মাত্রা হবে। তো এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রাও 1, যোগ করলে কত হবে 2। তাহলে এই পদেও মাত্রা 2। এইখানে কত আছে? এখানে তো ডিরেক্টলি 2 দেখা যাচ্ছে। তার মানে এই যে বহুপদীটা আমি লিখছি, এই বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রাই 2, এই জন্য এটা আসলে সমমাত্রিক বহুপদী। সুতরাং pxy কেমন বহুপদী? pxy সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী বা হোমোজেনাস পলিনোমিয়াল। এরকম বহু 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 তুমি লিখতে পারো। যেমন আমি কিছুক্ষণ আগে লিখছিলাম, এখানে অনেকগুলো সমমাত্রিক বহুপদী আছে। এই যে এটা কি সমমাত্রিক না? দেখো তো 1 2 3 4, এখানে 5টা পদ আছে এবং 5টা পদের প্রত্যেক জায়গায় দেখো 4 আছে। এই যে 4, এই যে 4, এই যে 4, এই যে 4, এইখানে সবগুলো মিলে 4, 1 1 1 1, 4টা 1 যোগ করলে 4, এটা সমমাত্রিক ছিল। এই যে এটাও সমমাত্রিক, 3 3 3, না এটা সমমাত্রিক না, বিকজ এখানে আছে কত 2, এখানে আছে আবার 2, এখানে আছে 2, তার মানে এই 3টা পদে আছে 3 করে, এই 2টা পদে আছে 2 করে, তার মানে এরা সমমাত্রিক না। এটা কি সমমাত্রিক না? এটাও সমমাত্রিক না, 2 1 1 2, তার মানে এটা সমমাত্রিক না। তাহলে এইখানে কিন্তু আমরা এই যে দেখলাম, বুঝে গেলাম যে কোনটা সমমাত্রিক আর কোনটা সমমাত্রিক নয়। ক্লিয়ার? কি কষ্ট হচ্ছে বুঝতে? আশা করি না, কষ্ট হওয়ার কথা না। তো যাই হোক, একটু যদি কষ্ট হয় ব্রেনটারে ঝাঁকা মারেন, ব্রেনটারে একটু ঝাঁকি দেন। ব্রেনটা অলস হয়ে গেছে, ব্রেনটা কাজ করতেছে না, ঝাঁকি মারলে ওটা ঝাঁকি খেয়ে নেকিতে একদম পরিপূর্ণ হবে এবং মস্তিষ্ক ভালো হয়ে যাবে, কাজ করবে। তো যাই হোক, আমরা এখন প্রতিসম বহুপদী বা সিমেট্রিক পলিনোমিয়াল এটা শিখব। তো সিমেট্রিক পলিনোমিয়াল, সিমেট্রিসিটি এটা যাচাই করতে হলে মিনিমাম 2 চলক হতে হবে। মিনিমাম কয় চলক হতে হবে? 2 চলক হতে হবে। সিমেট্রিসিটি এটা একটা রুলস বা এটা একটা ল। তো সিমেট্রিক বহুপদী বা সিমেট্রিক পলিনোমিয়াল বুঝতে হলে আমাদের একটা 2 চলকের বহুপদী নিতে হবে। মনে করো আমি 2x স্কোয়ার প্লাস 3 না, এভাবে না নিয়ে আমি একটা অন্যভাবে নেই। আমি মনে করো একটা নিলাম পি অফ এক্স ওয়াই, এটা সমান নিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট সহজ একটা দিয়ে বোঝাই, তারপর আমরা একটু মানে ডেপথে ঢুকবো। তাহলে এটা 2 চলকের একটা বহুপদী এবং আমি যদি এখন এইখানে 2টা চলক স্থানান্তর করি, মানে স্থান বিনিময় করি, সমমাত্রিক বহুপদী কাকে বলে? প্রতিসম বহুপদী কাকে বলে? যদি কোনো বহুপদীর যে কোনো 2টা চলক স্থান বিনিময় করলে বহুপদীটার কোনো পরিবর্তন না হয়, তখন সেই বহুপদীকে আমরা বলবো কি বহুপদী? প্রতিসম বহুপদী। তাহলে আমরা নোট আকারে এই ডেফিনেশনটা বা এই কথাটা একটু লিখে রাখতে পারি। তাহলে কথাটা কীরকম? কথাটা হচ্ছে এরকম যে যদি কোনো বহুপদীর যে কোনো 2টি চলক স্থান বিনিময় করে, এক্সচেঞ্জ দেয়ার প্লেসেস, স্থান বিনিময় করে, তবে এবং তা পূর্বের বহুপদীর সমান হয়, তবে কি বলে? তবে তাকে প্রতিসম বহুপদী বলে। বাস, এ হচ্ছে আমাদের নোট। তাহলে আমরা একটু চেক করে দেখি, আমরা স্থান বিনিময় করব এখন। তাহলে পি অফ এক্স ওয়াই ছিল, আমি স্থান বিনিময় করব মানে এখানে আগে ওয়াই লিখবো, পরে এক্স লিখবো। দ্যাট মিনস আমি কি ঘটাতে যাচ্ছি? যেখানে এক্স ছিল সেখানে ওয়াই লিখবো, যেখানে ওয়াই ছিল সেখানে এক্স লিখবো। আশা করি ক্লিয়ার। তাহলে যেখানে এক্স ছিল সেখানে লিখবো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই যেখানে ছিল সেখানে লিখবো এক্স,
প্লাস এক্স স্কোয়ার। এখন কি থাকলো ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই সরি এক্স স্কোয়ার। এখন এটাকে যদি আমরা একটু সাজায় লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি আগেরটার সমান কিনা দেখেন তো? অবশ্যই আগেরটার সমান। যেহেতু আগেরটার সমান তার মানে এটা একটা প্রতিসম বহুপদী। আশা করি ক্লিয়ার। এখন যদি আরেকটা লিখি, আমি আরেকটা লিখি, মনে করেন আমরা পি অফ এক্স ওয়াই জেড লিখলাম। তিন চলকের একটা দেখি, তিন চলকের একটা বহুপদী নিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এখন আমি যে কোনো দুইটা চলক, আগের বার তো এক্স ওয়াই চেঞ্জ করছিলাম, এবার ওয়াই জেড চেঞ্জ করি, তাহলে পি অফ এক্স কমা জেড কমা ওয়াই। এই যে এক্স কমা জেড কমা ওয়াই লিখলাম, এর মানে কি? এর মানে হচ্ছে আমি এই যে ওয়াই যেখানে সেখানে জেড লিখবো, যেখানে জেড আছে সেখানে ওয়াই লিখবো। তার মানে আমি এখানে চেঞ্জ করি, এক্স তো কিছুই হবে না এখানে, কারণ এক্স তো চেঞ্জ করি নাই। এখন ওয়াইয়ের জায়গায় লিখবো জেড, জেড কিউব, জেডের জায়গায় লিখবো এক্স, সরি জেডের জায়গায় লিখবো ওয়াই, ওয়াই কিউব মাইনাস 3x, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় ওয়াই। হিসাব কিতাব করেন, এক্স কিউব আর ওই ওয়াই কিউবকে আগে লিখি আর জেড কিউবকে একটু পরে লিখি, মাইনাস 3xyz। হলো কি? আগেরটার সমান। দেখেন তো একটু তাকায়, এই যে আগেরটার সমান হয়ে গেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি যেহেতু পি অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু পি অফ এক্স জেড ওয়াই, দ্যাট মিনস উই ক্যান সে পি অফ এক্স ওয়াই জেড ইজ সিমেট্রিক, একটি প্রতিসম বহুপদী, প্রতিসম বহুপদী। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একটা কথা এখানে মনে রাখবেন, একটা নোট আরেকটা লিখতে পারেন, আরেকটা নোট আকারে লিখে রাখেন। নোটটা হচ্ছে এরকম, নোট হচ্ছে এরকম, তিন চলকের সকল প্রতিসম বহুপদী অবশ্যই কি হবে? অবশ্যই চক্রক্রমিক হবে, চক্রক্রমিক। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি কোনো তিন চলকের বহুপদী প্রতিসম হয় তার মানে সেটা 100% কি হবে? চক্রক্রমিক হবেই, হতেই হবে। এবং চক্রক্রমিক যদিও আমরা বুঝি না এখনো, তারপর আমি কথাটা লিখে রাখলাম। তার মানে তিন চলকের সকল প্রতিসম বহুপদী, তিন চলকের বহুপদী হলে এবং সেটা প্রতিসম হলে সেটা 100% চক্রক্রমিক হবেই। বাট চক্রক্রমিক হলে প্রতিসম নাও হতে পারে। কথা ক্লিয়ার? যেমন আমরা একটু দেখি, আমরা এখন চক্রক্রমিক বহুপদী দেখি। চক্রক্রমিক এটা বোঝার জন্য আমি একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে একটু কাহিনী ঘটাবো। কীরকম কাহিনী ঘটাবো? সার্কেল নিলাম, ধরো এই যে একটা সার্কেল নিলাম। এখন সার্কেলের উপরে আমি এখন তিনটা অ্যালফাবেট বা চারটা অ্যালফাবেট বা পাঁচটা অ্যালফাবেট লিখব। ধরেন আমি এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এখানে সি লিখলাম। এর মানে কি? এ এর পরে আসতেছে কে? বি, বি এর পরে আসতেছে কে? সি, সি এর পরে আসতেছে আবার কে? এ, আবার এর পরে কে? বি, বি এর পরে সি। এই যে চলতেছে এরকম, এই যে একটা সাইকেল মেনটেন করতেছে, এইটাকে বলা হয় সাইক্লিক বা চক্রক্রমিক। যদি তিনটা চারটাও থাকতো, মনে করেন আমি সি এর পরে এখানে আবার ডি দিলাম, তাহলে এখানে ব্যাপারটা কি হতো? এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে এ। তাহলে এই যে একটা সাইকেল মেনটেন করা, অর্থাৎ একটা সাইক্লিক ওয়েতে সামনের দিকে যাওয়া, এটাকে বলা হয় সাইক্লিক পলিনোমিয়াল বা চক্রক্রমিক বহুপদী। অর্থাৎ একটা বহুপদীর চলক, একটা চলক তার পরের চলক দ্বারা রিপ্লেস হবে এবং রিপ্লেস হওয়ার পরে বহুপদীর কোনো চেঞ্জ আসবে না। যেমন এ রিপ্লেস হবে কার দ্বারা? বি দ্বারা। বি রিপ্লেস হবে কার দ্বারা? সি দ্বারা। সি রিপ্লেস হবে কার দ্বারা? ডি দ্বারা। ডি রিপ্লেস হবে আবার কার দ্বারা? এ দ্বারা। যদি এটা করার পরে, মানে স্থান বিনিময় করার পরে বহুপদীর কোনো পরিবর্তন না হয়, দ্যাট মিনস সেটা ছিল চক্রক্রমিক। আর যদি পরিবর্তন হয় তাহলে সেটা কি? চক্রক্রমিক নয়। তাহলে আমরা একটা বহুপদী দেখি, চলেন। মনে করেন আমি ওই যে কিছুক্ষণ আগে যেটা লিখছিলাম পি অফ এ বি সি, সে এ বি সি বহুপদী, যেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই বহুপদীটা চক্রক্রমিক হবে। একটু চেক করে দেখতে পারি আমরা কিভাবে। আমি বলছি কি একটা চেঞ্জ হবে বা রিপ্লেস হবে তার পরেরটা দ্বারা। তার মানে এ রিপ্লেস হবে বি দ্বারা, বি রিপ্লেস হবে সি দ্বারা, সি এর পরে তো কিছু নাই, সি এর পরে আমরা ওই ফিগার অনুযায়ী চিন্তা করব, সি এর পরে আছে এ, সি রিপ্লেস হবে এ দ্বারা। দেখেন তো ব্যাপারটা কি ঘটলো। তার মানে যেখানে এ আছে সেখানে বি লিখবো, যেখানে বি আছে সেখানে সি লিখবো, যেখানে সি আছে সেখানে এ লিখবো। তো লিখি চলেন, লিখলে কি হবে? এখানে এ এর জায়গায় বি কিউব, বি এর জায়গায় সি কিউব, সি এর জায়গায় এ কিউব মাইনাস 3 ইন্টু এ এর জায়গায় বি,
বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ। দেখেন তো চেক করে দেখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab। একটু অ্যারেঞ্জ করলাম বা অর্গানাইজ করলাম, দেখেন সেটা উপরেরটার সমান হয়ে গেছে, মিলে গেছে, উপরেরটা নিচেরটা সেম। এই যে উপরেরটা সমান হয়ে গেল, উপরেরটা নিচেরটা সেম, তার মানে আমরা বলতে পারি কি, সুতরাং পি অফ এ বি সি, পি অফ এ বি সি এটা কার সমান, পি অফ বি সি এ সমান। পি অফ এবিসিটা পি অফ বিসি এর সমান। দ্যাট মিনস আমরা বলতে পারি সুতরাং পি অফ এবিসি কেমন ছিল, পি অফ এবিসি চক্রক্রমিক ছিল। আশা করি বুঝতে পারছেন, পি অফ এবিসিটা এখন বুঝতে পারলাম যে এটা আসলে চক্রক্রমিক ছিল। তাহলে এখন আমরা একটা দেখব যেটা চক্রক্রমিক বাট প্রতিসম নয়, চক্রক্রমিক বাট প্রতিসম নয়। একটু দেখি আমরা ব্যাপারটা। এখন আমি একটা লিখলাম, মনে করেন পি অফ এবিসি লিখলাম। পি অফ এবিসি হচ্ছে এরকম যে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এখন যদি আমি স্থান বিনিময় করি, পি অফ বি সি এ, আগের কথা অনুযায়ী এ রিপ্লেস হয়েছে বি দ্বারা, বি সি দ্বারা, সি রিপ্লেস হয়েছে এ দ্বারা। এখন চেঞ্জ করেন, এ এর জায়গায় বি স্কোয়ার, বি এর জায়গায় কি লিখবো সি, সি এর জায়গায় এ, তারপরে বি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার, সি এর জায়গায় এ, এর জায়গায় বি, এরপরে সি স্কোয়ারের জায়গায় কি লিখবো, সি এর জায়গায় কি লিখবো এ, এর জায়গায় সি এর জায়গায় এ লিখলাম, এর জায়গায় কি লিখবো বি, আর বি এর জায়গায় কি লিখবো, বি এর জায়গায় লিখবো হচ্ছে সি। দেখেন এখন কি হলো, তাহলে আমরা এইভাবে রিপ্লেস করলাম। এখন এইটা কি কোনো মতে উপরের সাথে মিলছে? দেখেন তো উপরের সাথে মিলছে কিনা। হ্যাঁ, এটা উপরের সাথে মিলছে। দেখেন বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি। দেখেন উপরের সাথে মিলে গেছে। তার মানে এই যে জিনিসটা, এটা কি ছিল, এটা কি ছিল, প্রতিসম, সরি চক্রক্রমিক ছিল। তাহলে আমি যদি এখন এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখি, অ্যারেঞ্জ করলে কি হবে, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, তারপরে কি প্লাস প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তার মানে এটা প্রতিসম, এটা চক্রক্রমিক, এটা বলা যায় এটা চক্রক্রমিক। তার মানে সুতরাং পি অফ এ বি সি চক্রক্রমিক, চক্রক্রমিক। তাহলে এখন দেখি প্রতিসম কিনা, একটু প্রতিসম যাচাই করে দেখি। পি অফ এ বি এক্সচেঞ্জ করে দিব, বি এ সি বের করব আমরা এখন। তাহলে এখন এ এর জায়গায় বি আর বি এর জায়গায় এ লিখব। তাহলে এ স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার, বি এর জায়গায় লিখব এ মাইনাস সি, তাহলে প্লাস বি এর জায়গায় লিখব এ, এ স্কোয়ার, সি মাইনাস এর জায়গায় লিখব বি, এরপরে কি আছে প্লাস সি স্কোয়ার, সি এর জায়গায় লিখব কি সি স্কোয়ারই, আর এর জায়গায় কি লিখব, এর জায়গায় লিখব বি, বি এর জায়গায় লিখব এ। দেখেন তো এটা একটু তাকায় দেখেন, এটা কি ঘটলো, এটা বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, কিন্তু আমার উপরে ছিল বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ। এবার এ স্কোয়ার ইন্টু সি মাইনাস বি, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি ছিল। এবার সি স্কোয়ার ইন্টু বি মাইনাস এ, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ছিল। তার মানে এটা কি প্রতিসম থাকলো, মানে মিল থাকলো উপরের সাথে, উপরের সাথে মিল থাকলো না। তার মানে এইটা উপরেরটার সমান না, যেহেতু পি অফ এ বি সি এটা ইজ নট ইকুয়াল টু পি অফ বি এ সি, তার মানে এটা কেমন নয়। সুতরাং থ্যাংক ইউ হয়ে গেছে, আচ্ছা থ্যাংক ইউ পরে করি, একটু শেষ করি। তাহলে সুতরাং কি হবে, সুতরাং পি অফ এ বি সি প্রতিসম নয়, প্রতিসম নয়। তার মানে ঘটনা কি ঘটলো, তার মানে পি অফ এ বি সি, এই যে বহুপদীটা আমি লিখছিলাম, এই বহুপদীটা আসলে কি ছিল আগে, এই বহুপদীটা আগে ছিল চক্রক্রমিক। চেক করলাম এই বহুপদীটা চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়। তার মানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম তিন চলকের যে কোনো বহুপদী প্রতিসম হলে সেটা 100% কি হবে, চক্রক্রমিক হবে। আগে যে কথাটা লিখছিলাম যে তিন চলকের বহুপদী যদি প্রতিসম হয়, তিন চলকের বহুপদী প্রতিসম হলে অবশ্যই কি হবে, চক্রক্রমিক হবে। কিন্তু তিন চলকের বহুপদী চক্রক্রমিক হলে প্রতিসম নাও হতে পারে, চক্রক্রমিক হয়েছে বাট প্রতিসম নাও হতে পারে। তার এক্সাম্পল হচ্ছে কেবল আমি যেটা করলাম, এই যে লাস্টেরটা, এটা হচ্ছে তার এক্সাম্পল। তার মানে এখানে চক্রক্রমিক হয়েছে বাট প্রতিসম নয়। তো যাই হোক, আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আজকে এই পর্যন্তই শেষ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন।
এরপরে আমি এটাকে প্লেলিস্ট আকারে কয়েকটা ভিডিও টানা দিতে থাকবো। আজকে জাস্ট বেসিক আলোচনা করলাম, এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। বেসিক ছাড়া তো আর নেক্সট ক্লাস নেওয়া যাবে না, তো বেসিকটা আমি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে বহুপদীর ফিগার, বহুপদীর গ্রাফ কেমন হয়, যেটা আপনাদের জানা খুব জরুরি, এটা জানাবো। এবং এটা দিয়ে তারপরে আমি শুরু করব আপনাদের ক্লাসের ম্যাথ। তো আপনারা আশা করি আমার প্লেলিস্টের সাথে আপনারা থাকবেন এবং আমাকে কোঅপারেট করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই শেষ, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।